মেসির গোলে এগিয়ে আর্জেন্টিনা। আলজেরিয়ার বিপক্ষে বিশ্বকাপ মিশন শুরু আলবিসেলেস্তাদের। বাংলাদেশ জুড়ে উন্মাদনা। এমবাপের জোড়া গোলে সেনেগালকে হারালো ফ্রান্স। বিএসএফ এর পুশিন চেষ্টা ঘিরে উত্তপ্ত সীমান্ত। একের পর এক প্রতিরোধে বিজিবি, সজাগ স্থানীয়রাও। কূটনৈতিক সমাধানের তাগিদ। সংকট নিরসনে দিল্লির সদিচ্ছা জরুরি। এলডিসি উত্তরণে বাজেটে নেই সুনির্দিষ্ট পরিকল্পনা। বাস্তবায়নে জোর ব্যবসায়ীদের। উত্তরণ পরবর্তী চ্যালেঞ্জ মোকাবিলায় বাস্তবমুখী উদ্যোগের দাবি। ছাদ ধসের পর এবার দেয়াল পিলারে ফাটল। রাবির বিজয় ৭১ হল উদ্বোধনের আগেই বেহাল দশা। আতঙ্কে শিক্ষার্থীরা। বালিশকান্দের আলোচিত ঠিকাদার প্রতিষ্ঠানের আরেক অনিয়ম। এবং পরমাণু অস্ত্র তৈরির চেষ্টা করলে ইরানের ওপর নরক নেমে আসার হুঁশিয়ারি ট্রাম্পের। লেবানন ইস্যুতে নেতানিয়াহুর কড়া সমালোচনা। পাশে না থাকলে ইসরায়েলের অস্তিত্ব থাকতো না। সকালের সময় সঙ্গে আছি আমি জিন্নাতারা জশোয়া। ২৪ বছরের প্রতিশোধ নিয়ে বিশ্বকাপ মিশন শুরু করলো ফ্রান্স। আফ্রিকান জায়ান্ট সেনেগালকে ৩-১ গোলে হারালো ফরাসিরা। জোড়া গোল করে রেকর্ডের পাতায় নাম লিখিয়েছেন কিলিয়ান এমবাপে। ফরাসিদের হয়ে সর্বকালের সেরা গোলদাতা এখন তিনি। আর ৩ গোল করলে বিশ্বকাপেও হবেন সর্বকালের সেরা গোলদাতা। নিউ ইয়র্ক থেকে আরো জানাচ্ছেন হাসানুজ্জামান সাকি। ২৪ বছরের জমানো ক্ষতে অবশেষে প্রলেপ দিল ফ্রান্স। ২০০২ সালে যাদের কাছে হেরে তৎকালীন বিশ্ব চ্যাম্পিয়নদের বিদায় নিতে হয়েছিল গ্রুপ পর্ব থেকে, সেই সেনেগালের সঙ্গে গ্রুপ পর্বের প্রথম ম্যাচে আরও একবার সাক্ষাৎ সাবেক বিশ্ব চ্যাম্পিয়নদের। তবে এবার আর কোনো ভুল নয়। আফ্রিকার সিংহরা লড়াইটা সমান করলেও অভিজ্ঞতা আর ক্ষিপ্ততায় পেরে ওঠেনি ইউরোপের পাওয়ার হাউসের সঙ্গে। নিউ ইয়র্ক নিউ জার্সি স্টেডিয়ামে প্রথমার্ধের চিত্রটা ছিল একেবারে ভিন্ন। বিশ্বকাপের অন্যতম দাবিদার ফ্রান্স ছিল না চেনা ছন্দে। ফরাসিদের রক্ষণে বারবার আক্রমণ সানিয়েছেন সেনেগালের আক্রমণ ভাগ, কিন্তু ফিনিশিংয়ের অভাবে গোলের মুখ দেখেনি তারা। অবশ্য ভাগ্যকেও দোষতে হবে তাদের। গোলরক্ষককে পরাস্ত করতে পারলেও বার পোস্ট বাধা হয়ে দাঁড়ায় আফ্রিকার রাজাদের। রোমাঞ্চের পুরোটা জমা ছিল দ্বিতীয়ার্ধে। বল দখলে কিংবা নিয়ন্ত্রণে সেনেগাল এগিয়ে থাকলেও ফ্রান্স কাজে লাগিয়েছে তাদের অভিজ্ঞতা। ম্যাচের ৬৬ মিনিটে এসে ডেড লক ভাঙেন ফরাসি অধিনায়ক কিলিয়ান এমবাপে। অলিসের পাস থেকে দারুণ শটে স্কোর করেন তিনি। সমতায় ফিরতে মরিয়া হয়ে ওঠে সেনেগালেও। আক্রমণে গেলেও ফ্রান্সের রক্ষণ ভাঙতে পারছিল না তারা। পাল্টা আক্রমণে আবার সুযোগ পায় দুইবারের বিশ্ব চ্যাম্পিয়নরা। এবার স্কোরশিটে নাম লেখান বারকোলা। দারুণ গোলে ২-০তে লিড নেয় ফ্রান্স। ইনজুরি সময়ে প্রথম গোলের দেখা পায় সেনেগাল। বদলি নেমে প্রতিদান দেন কোচকে। ইব্রাহিম বায়ের গোলে ২-১ হয় ব্যবধান। যেন শেষ হইয়াও হইল না শেষ। তবে ফ্রান্স কোনো অঘটনের সুযোগ দেয়নি। সাদিও মানেদের গোলের পরের মিনিটেই ডি বক্সের বাইরে থেকে দূরপাল্লার শটে ফরাসিদের স্কোরশিট ৩-১ করেন এমবাপে। আর এই গোলের মধ্য দিয়ে ফ্রান্সের হয়ে সর্বকালের সেরা গোলদাতা হয়ে যান তিনি। শেষ পর্যন্ত ৩-১ গোলের জয় দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করল বিশ্ব চ্যাম্পিয়ন ফ্রান্স। শুরুটা ভালো না খেললেও শেষটা দুর্দান্ত খেলেছে ফ্রান্স। অন্য ফেভারিটরা যেখানে অঘটনের শিকার হচ্ছে, সেখানে ফ্রান্স তাদের মিশনটা শুরু করেছে নিজেদের চেনা ছন্দে। অন্যদিকে সেনেগালের লড়াইটাও ছিল প্রাণপণ। হাসানুজ্জামান সাকি, সময় সংবাদ, নিউ ইয়র্ক, যুক্তরাষ্ট্র। আর্জেন্টিনা আলজেরিয়া ম্যাচ নিয়ে জানাতে এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে আছেন আব্দুল্লাহ শাফি, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আছেন মোজাফফর হোসেন জয় এবং চট্টগ্রামে আছেন শফিকুল আলম। প্রথমেই সরাসরি যাচ্ছি জয়ের কাছে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে কিন্তু আর্জেন্টিনার সাপোর্টাররা একদম দারুণ চনমনে হয়ে রয়েছেন। আমি এই মুহূর্তে অবস্থান করছি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সেলিম আলাদিন মুক্ত মঞ্চ। এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে সেই সকাল ৭টা থেকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে মূলত আর্জেন্টিনার যে দর্শকরা রয়েছেন তারা কিন্তু দারুণভাবে মেতে উঠেছেন এবং খেলায় কিন্তু দর্শকরা ফিরে এসেছেন এবং তারা কিন্তু
শিক্ষার্থী সহ ব্যাপক পরিমাণে দর্শক আমরা সেলিম আলাদিন মুক্ত মঞ্চে আপনারা দেখতে পাচ্ছেন যে প্রায় হাজার হাজার দর্শনার্থী জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের এই উন্মুক্ত মঞ্চে কিন্তু তারা জড়ো হয়েছেন ভোরবেলা থেকে। সেই সাত সকাল থেকে আমরা দেখেছি যে আর্জেন্টিনার যে জার্সি গায়ে কিন্তু এখানে শিক্ষার্থীরা একইভাবে কিন্তু ছাত্ররাও কিন্তু এখানে উপস্থিত হয়েছেন এবং তারা কিন্তু আর্জেন্টিনা এবং যে খেলা হচ্ছে আর্জেন্টিনার সাপোর্টের পক্ষে কিন্তু তারা সাপোর্ট দিচ্ছেন এবং দারুণভাবে উন্মাদ হয়ে আছেন। তারা উন্মাদনায় মেতে আছেন। মূলত জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের যে আর্জেন্টিনার শিক্ষা যে সাপোর্টার রয়েছে তারা কিন্তু বলছেন যে আজকে যে প্রথম খেলায় তারা প্রথম দিকেই কিন্তু জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের তারা যে উন্মুক্ত মঞ্চে খেলা দেখছেন তারা দারুণভাবে খুশি। কারণ হচ্ছে আর্জেন্টিনার যে খেলা সেই খেলার নৈপুণ্য তারা প্রদর্শন করেছেন এবং এক গোলে কিন্তু তারা এগিয়ে আছেন। এই মুহূর্তে কিন্তু মধ্যাহ্ন বিরতি চলছে। সেই মধ্যাহ্ন বিরতিতে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে মধ্যাহ্ন বিরতিতে কিন্তু কেউ কারো স্থান ছাড়েনি, অর্থাৎ নিজের আসন দখল হয়ে যেতে পারে এই চিন্তা করে কিন্তু কেউ এখনো পর্যন্ত স্থান ছাড়েনি এবং সকালে কিন্তু তারা বসেছে সেইভাবেই কিন্তু খেলা দেখার জন্য বাজ পাখির মতো তাকিয়ে আছে এই যে যেখানে পর্দা রয়েছে বিশাল পর্দা সেই পর্দার দিকে। মূলত সকাল থেকে তারা যে খেলা দেখছেন এবং খেলা দেখে কিন্তু তারা দারুণভাবে উচ্ছ্বাসিত। তারা বলছেন যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে তারা উন্মুক্ত মঞ্চে খেলা দেখছেন, সেদিক থেকে আর্জেন্টিনা যে খেলা দেখিয়েছে সেই খেলা দেখে তারা কিন্তু দারুণ খুশি। কারণ হচ্ছে ইতিমধ্যেই প্রতিপক্ষের সাথে 1-0 গোলে এগিয়ে রয়েছে আর্জেন্টিনা এবং তারা নিশ্চিত যে আর্জেন্টিনা বিজয় লাভ করবেন এবং বিশ্বকাপ ওয়ার্ল্ড যে ফাইনাল খেলা হবে সেই ফাইনাল খেলায় আর্জেন্টিনা তাদের জয়ের ধারা অক্ষুণ্ণ রাখবেন এবং বিশ্বকাপ ওয়ার্ল্ড কাপ জিতে নেবেন বলে তারা আশা ব্যক্ত করছেন। একই সাথে আমরা দেখতে পেয়েছি যে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে এই দর্শক সারিতে কিন্তু আর্জেন্টিনার পতাকা যেমনি উড়ানো হচ্ছে তেমনি কিন্তু সকলেই আর্জেন্টিনার জার্সি গায়ে দিয়ে তারা উচ্ছ্বাস প্রকাশ করছেন এবং খেলায় উন্মাদনা এবং মাতোয়ারা হয়ে উঠেছেন এবং তারা কিন্তু দারুণভাবে উচ্ছ্বাসিত। তারা বলছেন যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে নয় শুধু সারা ওয়ার্ল্ড কাপ সারা বিশ্বে কিন্তু যে খেলাটি হচ্ছে সেখানে আর্জেন্টিনার দর্শকরা মুখিয়ে আছেন। মেসি খেলা দেখবেন এবং মেসির হয়তো সম্ভবত এটি তার সর্বশেষ ওয়ার্ল্ড বিশ্বকাপ, সেই উপলক্ষে তিনি এই বিশ্বকাপকে স্মরণীয় করে রাখবেন বলে তারা বলছেন যে তারা এই খেলাকে আরো উন্মাদনা এবং আরো আনন্দদায়ক এবং আরো চিত্তাকর্ষক করতে চান। তারা মূলত জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে বিশ্বকাপ ওয়ার্ল্ডের আর্জেন্টিনার আজকে খেলা নিয়ে আমার কাছে এই ছিল সর্বশেষ তথ্য। আমরা চলে যাব ঢাকা বিশ্ববিদ্যালয়ের পিএইচসিতে, সেখানে রয়েছে আমাদের সহকর্মী শাফি। ঠিক এই মুহূর্তে আমি আছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের মহসিন হলের মাঠে। এইখানে হচ্ছে আর্জেন্টিনার যে আজকে প্রথম বিশ্বকাপ শুরু হলো সেখানে প্রচুর পরিমাণ ক্রাউড, আর্জেন্টিনার সমর্থক যারা আছেন এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যারা আছেন তারা এখানে এসে জড়ো হয়েছেন এবং খেলা দেখছেন এবং প্রথমার্ধেই তারা একটা গোল পেয়েছেন। ব্যাপক উৎসাহ উদ্দীপনা তাদের মধ্যে এবং টিএসসির রাজধানী মহসিন হল মাঠের পাশাপাশি টিএসসিতেও কিন্তু তাদের খেলা দেখানো হচ্ছে এবং সেইখানেও কিন্তু প্রচুর ভিড় আমরা দেখতে পেরেছি। দেখুন, বিশ্বকাপ শুরু হওয়ার পর থেকেই হট ফেভারিট দলগুলো যারা একেবারে টপ মোস্ট ফেভারিট দল ছিলেন তারা আসলে খুব ভালো করছিলেন না। বিশেষ করে ব্রাজিল 1-1 গোলে ড্র করার কারণে বাংলাদেশে যে ব্রাজিল এবং আর্জেন্টিনার যে মুখোমুখি একটা উত্তেজনা থাকে, চিরবৈরী ভাব থাকে, সেই কারণেই কিন্তু এইখানে প্রচুর একটা সেই বৈরী একটা ভাব নিয়ে কিন্তু এসেছেন আর্জেন্টিনার সমর্থনের পাশাপাশি অন্যান্য দল যারা আছেন ব্রাজিল, পর্তুগাল, ফ্রান্স, তারাও কিন্তু এখানে এসে জড়ো হয়েছেন আর্জেন্টিনার বিরোধিতা করার জন্য, অর্থাৎ বিপক্ষে ক্রাউড মানে আওয়াজ দেওয়ার জন্য। সেই জায়গায় দেখা যাচ্ছে যে এখানে যখন আর্জেন্টিনার পায়ে বল, তখন আর্জেন্টিনার পক্ষের যারা ভক্ত সমর্থকরা আছেন তারা যখন চিৎকার করছেন, হই হুল্লোড় করছেন। আবার বিপরীতে যখন আপনারা দেখছেন যে আলজেরিয়ার পায়ে বল এবং তারা যখন আক্রমণে যাচ্ছে, এখন এইখানে কিন্তু মানে হই হুল্লোড় শুরু করছেন অ্যান্টি আর্জেন্টিনা যারা আছেন, অর্থাৎ আর্জেন্টিনার বাইরে যে সমস্ত দল আর্জেন্টিনাকে পছন্দ করেন না কিংবা ব্রাজিলকে পছন্দ করেন কিন্তু বিরোধিতার কাজে আর্জেন্টিনা করতে হয়, সেই ক্ষেত্রে তারা দেখা যাচ্ছে এখানে প্রচুর হই হুল্লোড় করেন। এখানে চমৎকার একটা পরিবেশ এবং হিউজ ক্রাউড। আপনারা দেখছেন যে দ্বিতীয়ার্ধের খেলা শুরু হয়ে গেছে এবং পাল্টা আক্রমণের মধ্যে খেলা চলছে। এখানে বলা যাচ্ছে এখন পর্যন্ত তিনটা গোলের মধ্যে দুটো অফসাইড হয়েছে এবং একটা গোল হয়েছে যেটি মেসি করেছেন। এবং দেখছেন এখানে মহসিন হলের মাঠে একেবারে খুব শান্তিপূর্ণ পরিবেশে খেলা উপভোগ করছেন সমর্থকরা এবং তারা আমাদেরকে বলছেন যে তারা একটা বড়, যারা এখানে সমর্থকরা আসেন তারা একটা বড় জয় নিয়ে ফিরবেন
তাদের বক্তব্য হচ্ছে প্রথম ম্যাচে আর্জেন্টিনা দারুণ একটা ফলাফল করবে, যেহেতু আর্জেন্টিনার গত বছর যাদের সঙ্গে ফাইনাল খেলেছিল সেই ফ্রান্স একটা দারুণ একটা ম্যাচ উপহার দিয়েছে। সেই ক্ষেত্রে সেই ধারাবাহিকতা রক্ষা করে ব্রাজিল ও আর্জেন্টিনা একটা দুর্দান্ত ম্যাচ উপহার দেবে এবং তাদের বিশ্বকাপের সেই প্রত্যাশাই কিন্তু করছেন এখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। তারা এখানে বসে খেলা দেখছেন। তো এই ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিশ্বকাপের পরিস্থিতি। আমরা এখন চলে যাচ্ছি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে সেখানকার পরিস্থিতি জানার জন্য। বিশ্বকাপ উন্মাদনায় কাঁপছে বন্দরনগরী চট্টগ্রাম, তার সাথে যোগ হয়েছে আর্জেন্টিনার খেলা। সেই উন্মাদনা আরো অনেক গুণ বাড়িয়ে দিয়েছে সেই আর্জেন্টিনার সমর্থকরা। আমরা দেখতে পাচ্ছি তারা সকাল থেকে কাক ডাকা ভোর থেকে কিন্তু চট্টগ্রামের এই যে কদমতলী রয়েছে এই কদমতলীতে খেলা দেখার জন্য কিন্তু 2 থেকে 3 ঘন্টা আগে এসে কিন্তু এখানে জড়ো হয়েছে। এখানে বড় পর্দায় কিন্তু খেলা দেখানো হচ্ছে। আমরা জানি এই বিশ্বকাপের খেলা 3টি, অর্থাৎ সময় টিভিও এই বিশ্বকাপের খেলা দেখাচ্ছে এবং বিভিন্ন জায়গায় কিন্তু চট্টগ্রামের বিভিন্ন জায়গায় কিন্তু সময় টিভি যে বড় পর্দাতেও কিন্তু সেই খেলাগুলো দেখানো হচ্ছে। আমরা কিছুক্ষণ আগে তার সাথে কথা বলেছিলাম, যেহেতু এই বিশ্বকাপ অর্থাৎ বিশ্বকাপে 2টি দলের সমর্থক রয়েছে, একটি হচ্ছে আর্জেন্টিনা আর একটি হচ্ছে ব্রাজিল। আমরা সেই ব্রাজিলের সমর্থকদের কথা শুনেছিলাম, সে খেলাটি দেখেছি। আজকে আলজেরিয়া বনাম আর্জেন্টিনার যে খেলাটি সেটি আমরা দেখছি। কিছুক্ষণ পর পর এখানে ডাক ডুলে বাদ্যযন্ত্রের তালে তালে কিন্তু উন্মাদনায় মেতে উঠছে, আনন্দ উল্লাসে মেতে উঠছে কিন্তু যে আর্জেন্টিনার সমর্থকরা। তারা বিভিন্ন এখানে আমরা শিশু কিশোর থেকে সর্বস্তরের মানুষকে দেখছি, তারা এখানে খেলা অংশ নিয়েছে, খেলা দেখার জন্য অংশ নিয়েছেন। বিভিন্ন ভবনের উপর থেকে কিন্তু নারী সদস্যরা কিন্তু নারী সমর্থকরাও কিন্তু সেই খেলা দেখছেন। এই মুহূর্তে আমরা আর্জেন্টিনার খেলোয়াড়রা কোনো একটি বল নিয়ে কিন্তু অপর প্রান্তে যাওয়ার সাথে সাথে উন্মাদনায় মেতে ওঠেন। যে আর্জেন্টিনার যে প্রথম রাউন্ডে যে 3টি খেলা রয়েছে সেগুলো কিন্তু বিভিন্ন বড় পর্দার মাধ্যমে কিন্তু চট্টগ্রামের বিভিন্ন জায়গায় দেখানো হবে। আমরা এই মুহূর্তে যে কদমতলী উপর বাস স্টেশন রয়েছে সেখানে আমরা দেখানোর চেষ্টা করছি সেই খেলাটি। এই যে বিভিন্ন একজন কোমলমতি একজন শিশু তার এই যে বিশ্বকাপের যে ট্রফিটি নিয়ে ট্রফিটি উঁচু করে কিন্তু বিশ্বকাপ ট্রফিটি উঁচু করে কিন্তু হাতে উঁচিয়ে এই খেলা দেখার জন্য সেই যুক্ত হয়েছেন এবং সেটি দেখাচ্ছেন। আমরা এখানে শুধু আর্জেন্টিনার খেলা, আমরা এই শিশুটির সেই ট্রফি উঁচিয়ে তার মধ্যে যে অনুভূতি, তার মধ্যে যে আনন্দ উল্লাস সেটি আমরা দেখানোর চেষ্টা করেছি। এখানে আমরা শুধু এই আর্জেন্টিনার খেলোয়াড় না, যে ব্রাজিলের খেলোয়াড়রাও কিন্তু এখানে এসেছেন। তো পুরো বাংলাদেশ কিন্তু আসলে 2 দলে বিভক্ত, আর্জেন্টিনা এবং ব্রাজিল। আজকে যেহেতু আর্জেন্টিনার খেলা, সে পুরো চট্টগ্রাম নগর জুড়ে বিভিন্ন অলিতে গলিতে যেভাবে পারছেন খেলা দেখার চেষ্টা করছেন, মোবাইলে, ইউটিউবে, ফেসবুকে, টিভিতে এবং বড় পর্দায় যেখানে হয়েছে। তবে বিভিন্ন জায়গায় যে বড় পর্দায় বিভিন্ন জায়গার খেলা দেখানোর কথা ছিল সেখানে খেলা তারা দেখতে না পারে, তাদের মধ্যে একজন হতাশ আমরা দেখতে পেয়েছিলাম। কিন্তু শেষ পর্যন্ত তারা এই যে শুভপুর বাস স্টেশন রয়েছে কদমতলী, সেখানে তারা খেলা দেখার জন্য বিভিন্ন এলাকা থেকে তারা এসে জড়ো হয়েছে। তো চট্টগ্রামের যে খেলার উন্মাদনা, সেই উন্মাদনা আরো বেড়েছে, বহুগুলো বেড়েছে। যেহেতু আজকে আর্জেন্টিনার খেলা, বাংলাদেশের অর্ধেক মানুষ কিন্তু প্রায় অর্ধেক মানুষ আর্জেন্টিনা সমর্থক। তো সবকিছু মিলিয়ে দেখে বলা যায় আর্জেন্টিনা খেলা দেখার জন্য মানুষ উল্লাস করছে। এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। আর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলা ঘিরে দর্শকদের উন্মাদনার খবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা। যুক্ত ছিলাম চট্টগ্রামে ঢাকা বিশ্ববিদ্যালয় এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। বিশ্বকাপ ফুটবলের আরও খবর থাকছে সংবাদের পরের অংশে। অন্য প্রসঙ্গ, ভারতের পুশিন চেষ্টার শিকার হয়ে কুড়িগ্রামের রৌমারী সীমান্তে খোলা আকাশের নিচে অনিশ্চয়তার মধ্যে দিন কাটছে নারী শিশু সহ 6 জনের। তাদের বাড়ি ময়মনসিংহের ভালুকায়। অভিমানে বাড়ি থেকে বেরিয়ে দালালের খপ্পরে পড়ে ভারতে পাড়ি জমিয়েছিলেন তারা। সেখানে গিয়ে গুয়াহাটি পুলিশের হাতে ধরাও পড়েছিলেন, কিন্তু যথাযথ নিয়ম অনুসরণ না করে তাদের রাতের অন্ধকারে বাংলাদেশে পুশিনের চেষ্টা করা হয়। এখন শূন্যরেখায় আটকে থাকায় উৎকণ্ঠায় দিন কাটাচ্ছেন তাদের স্বজনেরা। ওবায়দুল হকের রিপোর্ট। কুড়িগ্রামের রৌমারী সীমান্তে বিএসএফের পুশিনের চেষ্টা ব্যর্থ হওয়ায় কয়েকদিন ধরে গৈটাপাড়া শূন্যরেখায় আটকে আছে 6 জন। সেখান থেকে একটু পরপরই ভেসে আসছে 2 শিশু ফাতেমা ও ফাহিমার কান্নার শব্দ। অসুস্থ হয়ে পড়েছেন তাদের মা সুমি আক্তার।
খোলা আকাশের নিচে অনিশ্চয়তায় দিন কাটানো এসব মানুষের বাড়ি ময়মনসিংহের ভালুকায়। রাগ করে বাড়ি ছেড়ে দালালের খপ্পরে পড়ে ভারতে গিয়েছিলেন তারা। সেখানে গিয়ে ধরাও পড়েন গুয়াহাটি পুলিশের হাতে। কিন্তু যথাযথ নিয়ম অনুসরণ না করে তাদের রাতের অন্ধকারে বাংলাদেশের দিকে পুশিনের চেষ্টা করা হয়। উৎকণ্ঠায় দিন কাটছে তাদের স্বজনদের। অটোরিকশা কিনতে মায়ের কাছে টাকা চেয়েছিলেন ভালুকার বিরুনিয়া ইউনিয়নের কংসিরকুল গ্রামের বিল্লাল হোসেন। সেই টাকা না পেয়ে অভিমান করে গত 6 জুন স্ত্রী সন্তানদের নিয়ে বাড়ি ছাড়েন তিনি। পরে তারা সিলেটের একটি মাজারে গিয়ে অবস্থান নেন। 9 জুন সেখানকার এক দালালের মাধ্যমে চলে যান ভারতে। কিন্তু সেখানে পুলিশের কবজায় আরও জটিল পরিস্থিতিতে পড়েন তারা। এ নিয়ে সেখানকার গণমাধ্যমে সংবাদও হয়েছিল। হরে তো ভারত গেছে গাহানো গা ধরা খাইছে পুলিশের কাছে। 6 জন আমার ছেলে, তার বউ, 2টা নাতি আর 2 জন। তো আমরা চাইতেছি যে বাগনাটি ভালোভাবে ফিরে। গত 14 জুন রোববার ভোরে ভারতের জালুরচর বিএসএফ ক্যাম্পের সদস্যরা এক নারী, 3 পুরুষ, 2 শিশুসহ 6 জনকে বাংলাদেশে ঠেলে দেওয়ার চেষ্টা করেন। স্থানীয়দের সহযোগিতায় পুশিন রুখে দেয় বিজিবি। এরপর থেকেই নারী শিশুসহ ওই 6 জন সীমান্তের শূন্যরেখায় অবস্থান করছেন। তাদের পাহারায় সতর্ক বিজিবি ও বিএসএফ সদস্যরা। স্থানীয় বাসিন্দাদের দেয়া সামান্য খাবার ও পানি খেয়ে কোনো মতে বেঁচে আছেন তারা। ভুক্তভোগী এসব মানুষের নিরাপদ প্রত্যাবর্তন চান স্বজনরা। আমার বাপ মা দিনে না দিন কা আমার তালাই থেকে আমি অনেক শিশু বাচ্চা অনেক কষ্ট করতেছি। আমরা অনেক টেনশনে আছি। আপনাদের কাছে আমার একটা অনুরোধ, আমার সন্তানটা আপনারা ফিরে দিবেন। 2 বর্ডারের মাঝখানে আছে, এখন তারে কোন সময় গুলি করে মাইরা ফালাই কি করে তা তো আমরা জানি না। এখন তো আমরা খুব আতঙ্কে অনেক ভয়ে আছি। সীমান্তের শূন্যরেখায় আটকে থাকা ব্যক্তিদের ফেরাতে স্থানীয়ভাবে সহযোগিতা করা হচ্ছে বলে দাবি বিরুনিয়া ইউপি চেয়ারম্যানের। তাদের আইডেন্টিটি শনাক্ত করার পর আমি আমাদের ইউনো মহোদয়কে জিনিসটা অবগত করেছি। বিষয়টা লিগ্যালভাবেই তাদেরকে আমরা আমাদের ফেরত পাওয়ার জন্য যতটুকু সাপোর্ট আমাদের দরকার আমরা আমাদের পরিষদ থেকে দেব। বিজিবি বলছে সীমান্তের ভারতীয় অংশে আটকে থাকা ব্যক্তিদের সঠিক তথ্য দিচ্ছে না বিএসএফ। পুশিনের চেষ্টা করা এসব মানুষ নিয়ে আপাতত সিদ্ধান্ত নেওয়া যাচ্ছে না। যেহেতু তারা এখনো ভারতের ভূখণ্ডের ভিতরে আছে, তারা তো জিরো লাইনে না, ভারতের ভূখণ্ডের ভিতরে। বিএসএফ আমাদেরকে জানাবে এদের নাম ঠিকানা হচ্ছে এইটা, এই ঠিকানাটা আমাদের কাছে জানাইলে আমরা তখন আমাদের চ্যানেল মোতাবেক বা পুলিশের মাধ্যমে আমরা তখন ঠিকানাটা আমরা কনফার্ম করব। তখন তাদেরকে আমরা বলবো যে এবার ঠিক আছে, তাদেরকে আমাদের কাছে ফেরত দাও। গত রোববার দুপুরে বিজিবি ও বিএসএফ এর কোম্পানি কমান্ডার পর্যায়ে জরুরি পতাকা বৈঠক হলেও কোনো সমাধান হয়নি। ওবায়দুল হক, সময় সংবাদ, ময়মনসিংহ। এই মুহূর্তে কুড়িগ্রামের রৌমারীর গয়টাপাড়া সীমান্তে আছেন সহকর্মী বাদশা সৈকত এবং চাঁপাইনবাবগঞ্জের চরবাডাঙ্গা সীমান্তে আছেন সহকর্মী জাহাঙ্গীর আলম। সরাসরি প্রথমে যাচ্ছি বাদশা সৈকতের কাছে। কুড়িগ্রামের যে রৌমারী সীমান্তের গয়টাপাড়া এবং বন্দরচর সীমান্তে যে পুশিনের ঘটনা ঘটেছে, আমি এই মুহূর্তে রয়েছি কুড়িগ্রামের সেই রৌমারীর গয়টাপাড়া সীমান্তে। এখানে ঠিক আমার পিছনে যদি দেখাই যে এখানে প্রায় 6 জনকে পুশ ইনের চেষ্টা করেছে বিএসএফ এবং এই 6 জনের মধ্যে একজন শিশু রয়েছে। গত প্রায় 4 দিন ধরে প্রায় এই 6 মাসের বয়সী যে শিশুটি রয়েছে তাকে নিয়ে কিন্তু মানবতর জীবনযাপন করছে। এখানে এক দম্পতি, তার আরও একজন শিশু রয়েছে যার বয়স 2.5 বছর। যদি বলি যে এখানে গত 3 দিন ধরে কিন্তু তীব্র রোদ ছিল, মাঝে মাঝে বৃষ্টি ছিল এবং এই কিছুক্ষণ আগেও কিন্তু এই এলাকায় বৃষ্টি হয়েছে এবং আকাশে বজ্রধ্বনিও হচ্ছে এবং এই অবস্থায় কিন্তু এই দুধের শিশুকে নিয়ে এখানে মানবতর জীবনযাপন করছে একটি পরিবার, সাথে রয়েছে আরও 3 জন। এই অবস্থায় কিন্তু তারা দিনরাত পার করছে, বলা যায় যে 4 দিন এবং 3টি রাত তারা পার করেছে এখানে এই যারা তাদের অবস্থান ঘিরে যে শূন্য রেখা রয়েছে 1060 যে আন্তর্জাতিক সীমানা পিলার, তার খুব কাছেই যে শূন্য রেখা রয়েছে সেখানে তারা অবস্থান করছে। এবং আমরা যেটা দেখেছি যে তাদের একদিকে রয়েছে বিজিবি তাদের যে অস্ত্র হাতে এবং অন্যদিকে রয়েছে বিএসএফ অস্ত্র হাতে রয়েছে এবং তারা আসলে এমনটাই অসহায় অবস্থায় আছে যে তারা কোনো দেশের সীমান্তে, কোনো দেশের অভ্যন্তরে যাওয়ার কোনো সুযোগ নেই এবং
এবং তাদের আসলে কোনো জায়গায় যাওয়ার সুযোগ নেই, যার কারণে তারা খাওয়া দাওয়ার তেমন কোনো ব্যবস্থা না থাকলেও এবং গোসলের কোনো ব্যবস্থা না থাকলে এভাবে দিন পার করছে। এই মুহূর্তে আমরা এই ছিল এখানকার সর্বশেষ। এই মুহূর্তে আমরা যাব চাঁপাই নবাবগঞ্জে, সেখানে রয়েছেন আমাদের সহকর্মী জাহাঙ্গীর আলমের কাছে। 11 দিনের ব্যবধানে চাঁপাইনবাবগঞ্জের 2টি সীমান্ত দিয়ে 44 জনকে পুষিনের চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। যদিও স্থানীয়দের সহযোগিতায় বা স্থানীয়দের দেওয়া খবরের ভিত্তিতে আসলে বিজিবির বাধায় শেষ পর্যন্ত এই পুষিনের চেষ্টা ব্যর্থ হয়। কিন্তু এই মুহূর্তে আসলে চাঁপাইনবাবগঞ্জের যে 184 কিলোমিটার সীমান্ত, এর সীমান্তের বেশিরভাগ অংশে আমবাগানের এবং হচ্ছে যে চরাঞ্চল এবং নদী বেষ্টিত এলাকা হওয়ায় দুর্গম একেবারে চরাঞ্চল বা সীমান্ত এলাকাগুলোতে আসলে ব্যাপক তৎপরতা বৃদ্ধি করা হয়েছে। আমরা যদি একটু রোকনপুর সীমান্তে গত রাতের ঘটনাও আসলে আমরা যেটি দেখেছি যে একজন নারীকে জোরপূর্বক ঠেলে পাঠানোর চেষ্টা করে স্থানীয়রা, আটকে পরে বিজিবিকে খবর দিলে পরবর্তীতে তাকে আসলে ভারতের অভ্যন্তরে পাঠানো হয়। একইভাবে আসলে গত কয়েকদিন ধরে 11 দিনের ব্যবধানে 44 জনকে 3 দফায় আসলে পুষিনের চেষ্টা করা হয়েছে। এরপরই ব্যাপক তৎপরতা বৃদ্ধি করেছে সীমান্তরক্ষী বাহিনী বিজিবি। তারা বিভিন্নভাবে টহল কার্যক্রম বৃদ্ধি করেছে, পাশাপাশি স্থানীয়দেরও সহযোগিতা আহ্বান করে তাদেরকে সচেতন করার কার্যক্রমটা অব্যাহত রেখেছে। পাশাপাশি গতকালকের যে ঘটনা, এই যে বিএসএফ এর যে পুশিন, সেখানে আসলে বিএসএফ এর এই যে কার্যক্রমে সহযোগিতা করার জন্য পুশিনে বাংলাদেশি প্রবেশের জন্য বিভিন্নভাবে সহযোগিতা করার কারণে 7 জনকে কিন্তু বিজিবি আটক করে পুলিশে সোপর্দ করা হচ্ছে এবং বিজিবির পক্ষ থেকে তাদের বিরুদ্ধে প্রয়োজন আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে। বিজিবি সীমান্তের বাসিন্দাদের আসলে সতর্ক এবং সচেতন থাকার পরামর্শ দিচ্ছে এবং বিভিন্নভাবেই মাইকিং এবং এলাকায় মসজিদে গিয়ে তারা আসলে এই আহ্বান জানাচ্ছে। পাশাপাশি সীমান্তের বাসিন্দারা এই মুহূর্তে কিছুটা উদ্বেগ উৎকণ্ঠায় কাজ করলেও সবচেয়ে বেশি এই মুহূর্তে তাদের সতর্ক অবস্থান তারা নিশ্চিত করছে। রাতে এবং দিনের বেলায় বিভিন্নভাবে তারা হচ্ছে যে লাঠিসোঁটা নিয়েই মূলত সীমান্তে সতর্ক অবস্থানে রয়েছে। এই ছিল আমার কাছে চাঁপাইনবাবগঞ্জ সীমান্তের সর্বশেষ। সরাসরি যুক্ত ছিলাম কুড়িগ্রাম ও চাঁপাইনবাবগঞ্জে। এদিকে বিএসএফ এর পুশিন চেষ্টা ঘিরে উত্তপ্ত বাংলাদেশ ভারত সীমান্ত। একের পর এক চেষ্টা রুখে দিচ্ছে বিজিবি, সজাগ স্থানীয়রাও। পুশিন রাজনৈতিক ইস্যু, এর সমাধান রাজনৈতিকভাবেই করতে হবে বলে মনে করেন বিশেষজ্ঞরা। দিল্লির সদিচ্ছা ছাড়া সীমান্ত সমস্যার সমাধান সম্ভব নয় বলেও মত তাদের। বুলবুল রেজার রিপোর্ট। 2 সপ্তাহেরও বেশি সময় ধরে বিএসএফ এর পুশিন চেষ্টা ঘিরে উত্তপ্ত বাংলাদেশ ভারত সীমান্ত। প্রতিদিন কোনো না কোনো এলাকা দিয়ে অবৈধ অনুপ্রবেশের চেষ্টা রুখে দিচ্ছে বিজিবি। সীমান্ত রক্ষীদের সঙ্গে সজাগ স্থানীয়রাও। এখন পর্যন্ত সীমান্তের অন্তত 20টি পয়েন্টে 200-ও বেশি মানুষকে বাংলাদেশে ঠেলে পাঠানোর চেষ্টা করেছে বিএসএফ। এ নিয়ে 2 দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে একাধিকবার পতাকা বৈঠক হলেও সমাধান হয়নি। এমন প্রেক্ষাপটে সম্প্রতি অনুষ্ঠিত 2 দেশের সীমান্তরক্ষী বাহিনীর মহাপরিচালক পর্যায়ের বৈঠকে নজর ছিল সবার। তবে বৈঠক শেষে পুশিন ইস্যুতে মেলেনি তেমন কোনো বার্তা। বিশ্লেষকরা বলছেন বিষয়টি রাজনৈতিক, সমাধান খুঁজতে হবে রাজনৈতিকভাবেই। যেই ঝামেলা তৈরি হয়েছে বিশেষ করে বিজেপি পশ্চিমবঙ্গে ক্ষমতা আসার পরে, তার সমাধান আমার মনে হয় না এই 2 পক্ষ যারা বসেছে বিএসএফ আর বিজিবি করতে পারবে। এটা একটা রাজনৈতিক বিষয় এবং এটা রাজনৈতিকভাবেই আমার মনে হয় কোনো এক সময় হয়তো এর সমাধান হবে। কেন্দ্রে এবং পশ্চিমবঙ্গে ক্ষমতা এখন বিজেপি, তাই দিল্লির সদিচ্ছা ছাড়া পুশিন সমস্যার সমাধান দেখছেন না সাবেক এই রাষ্ট্রদূত। যেহেতু পশ্চিমবঙ্গে গত নির্বাচনে বিজেপির ক্ষমতায় আসবার পর বা ক্ষমতায় আসবার প্রক্রিয়ার অংশ হিসেবে এই ঘটনাগুলো ঘটছে, এখানে একটা বড় ধরনের রাজনৈতিক উপাদান আছে এবং সম্ভবত এই রাজনৈতিক আলাপ আলোচনার ভেতর দিয়ে এটার একটা সমাধান আমাদের খুঁজতে হবে। ভারত সরকার যদি মনে করে বাংলাদেশের সাথে তাদের সম্পর্কটা উন্নয়ন করা জরুরি এবং এই ধরনের কর্মকাণ্ড বন্ধ করা উচিত, তাহলে আমার ধারণা পশ্চিমবঙ্গ সরকার একা সে কাজ করবে না বা করতে পারবে। কাজে এটা সিদ্ধান্তটা দিল্লিতে। আগে আমরা পশ্চিমবঙ্গের উপর ভরসা রাখতে পারতাম, এখন ভরসাটা দিল্লির উপর রাখতে হবে। এবার বিজেপি বিএসএফ বৈঠকের পর প্রথাগতভাবে যৌথ বিবৃতি না দেওয়ার বিষয়টিও ইতিবাচক ইঙ্গিত বহন করে না বলে মত বিশেষজ্ঞদের। বুলবুল রেজা, সময় সংবাদ, ঢাকা। এলডিসি উত্তরণ প্রস্তুতি নিয়ে সুনির্দিষ্ট রূপরেখা নেই 2026-27 অর্থ বছরের প্রস্তাবিত বাজেটে। উল্লেখ নেই প্রয়োজনীয় ব্যয় কিংবা সংস্কার কর্মসূচিও।
তবে মসৃণ উত্তরণ কৌশলের সঙ্গে সামঞ্জস্য রেখে নেওয়া বেশ কিছু উদ্যোগ ব্যবসা সহজ করবে বলে আশা অর্থনীতিবিদদের। উত্তরণ পরবর্তী ধাক্কা সামলাতে সরকারের উদ্যোগ কেবল কাগজে কলমে সীমাবদ্ধ না থেকে যেন মাঠ পর্যায়ে সঠিকভাবে বাস্তবায়ন হয় তা নিশ্চিতের দাবি ব্যবসায়ীদের। ইয়ানুস শিফাতের রিপোর্ট। স্বল্পোন্নত দেশ বা এলডিসির তালিকা থেকে বের হলে বিশ্ববাজারে শুল্ক ও বাণিজ্য সুবিধার বড় অংশ হারাবে বাংলাদেশ। সরকারি হিসেবে শুল্কমুক্ত ও কোটামুক্ত বাজার সুবিধা হারালে প্রায় $17.5 বিলিয়ন রফতানি ঝুঁকিতে পড়বে বাংলাদেশ। এরই মধ্যে আসছে নভেম্বরে এলডিসির চূড়ান্ত উত্তরণ পিছিয়ে দিতে জাতিসংঘের সহযোগিতা চেয়েছে সরকার, যা আমলে নেওয়া হলে আরও 3 বছর অর্থাৎ 2029 সাল পর্যন্ত বাড়তে পারে সময়সীমা। তবে নতুন অর্থ বছরের বাজেটে উত্তরণের প্রস্তুতি নিয়ে রূপরেখার ঘাটতি দেখছেন বিশ্লেষকরা। এলডিসি গ্র্যাজুয়েশনের যে প্রস্তুতি, সেই প্রস্তুতির জন্য আমরা ভেবেছিলাম যে বাজেটে হয়তো ডেডিকেটেড ওয়েতে কিছু বলা থাকবে। অর্থনীতিবিদরা বলছেন বাজেটে সুনির্দিষ্ট ব্যয় নির্ধারণের পাশাপাশি ক্ষতি মোকাবিলায় প্রয়োজনীয় সংস্কার কর্মসূচি স্পষ্ট করা হয়নি। আমরা ভেবেছিলাম যে হয়তো সরকার ওই এসটিএস দেখে কতগুলো সেক্টর আইডেন্টিফাই করে সেখানে যে রিফর্মের কথা বলা আছে সেগুলো করার জন্য একটা ডেডিকেটেড সাপোর্ট লাইন বা অর্থ বরাদ্দ করবেন, সেটা হয়তো বাজেট আসে। বাজেট বক্তব্যের মধ্যে আরেকটু বিস্তারিত আলোচনা থাকলে ভালো হতো। 2026-27 অর্থ বছরের প্রস্তাবিত বাজেটে ওষুধ শিল্পে নীতিগত ও আর্থিক সহায়তা দেওয়ার প্রস্তাব দিয়েছেন অর্থমন্ত্রী। এছাড়া এপিআই বিনিয়োগ, বিদেশি অর্থায়নে প্রণোদনা, শিল্পায়ন ত্বরান্বিত করতে লাইসেন্সিং জটিলতা কমানো সহ রয়েছে নতুন অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠার প্রস্তাব। রয়েছে বাণিজ্য অংশীদারদের সঙ্গে চুক্তি এবং রফতানি বহুমুখীকরণে ব্যাংক গ্যারান্টির বিপরীতে শুল্কমুক্ত আমদানির সুবিধা দেওয়ার প্রস্তাব। এসবকে মসৃণ উত্তরণ কৌশলের অংশ হিসেবে দেখছেন অর্থনীতিবিদরা। শুল্ক কাঠামো যেগুলো আছে তার মধ্যে কিছু পরিবর্তন আনতে হবে যদি আমরা এলডিসি গ্র্যাজুয়েশন আমাদের হয়ে যায়। আবার আমাদের প্রতিযোগিতা সক্ষমতা বাড়াতে হবে যখন নাকি শুল্ক সুবিধা ইত্যাদি থাকবে না। তো সাধারণভাবে যে বিনিয়োগ উৎসাহ দেওয়া হয়েছে, ব্যবসা বাণিজ্যের জন্য সিঙ্গেল উইন্ডো লজিস্টিক্স পলিসির কথা বলা হয়েছে, এগুলো এলডিসি গ্র্যাজুয়েশন স্ট্র্যাটেজির সাথে সামঞ্জস্যপূর্ণ। ব্যবসায়ীরা বলছেন পর্যাপ্ত সময় থাকা সত্ত্বেও ব্যবসা বান্ধব উদ্যোগ নেওয়া হয়নি। নিরসন হয়নি গ্যাস বিদ্যুতের মতো জ্বালানি সংকটের সমস্যাও, যার মাসুল দিতে তারা প্রস্তুত নয় উল্লেখ করে সমন্বিত উদ্যোগ বাস্তবায়নের তাগিদ তাদের। যারা নীতি নির্ধারণ পর্যায়ে থাকে ওনারা এলডিসি বলেন বা যে কোনো কারণে বলেন অনেক ভালো ভালো উদ্যোগ নেন, তাদের মানসিকতার সাথে যারা মাঠ পর্যায়ে বাস্তবায়ন করে ওনাদের মানসিকতা এক থাকে না। ফলে এই ক্ষেত্রে আসলে এইটার যে এসেন্স বাজেটের সেটা মাঠ পর্যায়ে কতটুকু বাস্তবায়ন হচ্ছে তারপর আসলে আমাদের এলডিসির রেডিনেসটা নির্ভর করবে। আগামী অর্থ বছরের বাজেটে সৌর বিদ্যুৎ উৎপাদন ও আমদানিতে কর ছাড় এলডিসি উত্তরণে টেকসই শিল্পায়ন নিশ্চিত করবে বলে মত ব্যবসায়ীদের। টোটাল সে সরকারকে দিছে এরকম একটা। ইয়ানুস শিফাত, সময় সংবাদ, ঢাকা। নির্মাণ কাজ শেষ হওয়ার আগেই দেয়াল ও পিলারে ফাটল দেখা দিয়েছে, খসে পড়েছে পলেস্তারা। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে 74 কোটি টাকা ব্যয়ে নির্মাণাধীন বিজয় 71 হলের এমন দশায়, এতে আতঙ্কিত শিক্ষার্থীরা। রূপপুরের বালিশকাণ্ডে আলোচিত ঠিকাদারি প্রতিষ্ঠান মজিদ অ্যান্ড সন্স কনস্ট্রাকশন লিমিটেড করছে এই কাজটি। 2024 সালে এই হলের অডিটোরিয়ামের ছাদ ঢালাইয়ের সময় ধসে পড়ে 9 জন আহত হন। হাবিবুর রহমান পাপ্পুর তোলা ছবিতে বিস্তারিত সাইফুর রহমান রকির প্রতিবেদনে। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শেরেবাংলা ফজলুল হক হল ঝুঁকিপূর্ণ হওয়ায় নির্মাণাধীন বিজয় 71 হলে স্থানান্তর করা হয় প্রায় 200 শিক্ষার্থীকে, কিন্তু সেখানে স্বাচ্ছন্দ্যের পরিবর্তে উল্টো বিপদগ্রস্ত তারা। নির্মাণ কাজ শেষ হওয়ার আগেই বিজয় 71 হলের দেয়াল ও পিলারে দেখা দিয়েছে ফাটল, খসে পড়েছে পলেস্তারা। তার উপর নিম্নমানের লিফট ব্যবহারের কারণে মাঝে মধ্যেই আটকে পড়ার ঘটনাও ঘটছে। সব মিলিয়ে আতঙ্কেই দিন কাটছে হলটির আবাসিক শিক্ষার্থীদের। উদ্বোধনের আগে এই যে সমস্যাগুলো ফেস করছি, আমরা আসলে আতঙ্কে আছি যে ইন ফিউচারে যদি বড় ধরনের ভূমিকম্প হয় অবস্থা কি হতে পারে। ফাটল দেখা দিতেছে, ওই জায়গাগুলো প্লাস্টার করা লাগতেছে আবার নতুন করে। এভাবে যদি লিফট আটকে যায় আর একবার করে ধরেন অটো আবার কি হয়, চালু হয় বন্ধ হয় চালু হয়। শেরেবাংলা হলে ঝুঁকিপূর্ণ অবস্থা দেখে আমাদের এই হলে পাঠানো হয়েছিল, কিন্তু আমরা রিসেন্টলি দেখছি যে এই হলেও ফাটল ধরতেছে। এর আগে 2024 সালের 30 জানুয়ারি তড়িঘড়ি করে নির্মাণ করায় হলটির মিলনায়তন ঢালাইয়ের সময় ছাদ ধসে পড়ে আহত হয়েছিলেন 9 জন।
বিশ্ববিদ্যালয় প্রশাসন সূত্র বলছে ৭৪ কোটি টাকা ব্যয়ে 10তলা হলটির নির্মাণ কাজ করছে রূপপুরের বালিশকাণ্ডে আলোচিত ঠিকাদারি প্রতিষ্ঠান মজিদ অ্যান্ড সন্স কনস্ট্রাকশন লিমিটেড। তবে প্রতিষ্ঠানটির ঊর্ধ্বতন কাউকে না পাওয়া গেলেও সেখানকার এক প্রতিনিধির দাবি কোনো গাফিলতি নেই তাদের। ভার্সিটি কর্তৃপক্ষ এদের তদন্ত কমিটি তৈরি করছে, এগুলো তারা দেখতেছে, প্রপারলি শিওর যে আমাদের কাছে কোনো গাফিলতি নেই। বিশ্ববিদ্যালয়ের প্রধান প্রকৌশলী বলছেন বিষয়টি তদন্ত করে প্রশাসনের কাছে প্রতিবেদন জমা দেওয়া হলেও তা এখনই প্রকাশ করা হবে না। তদন্ত করেছি, তদন্তে একটা রিপোর্ট দিছি, এখন রিপোর্ট দেওয়ার পরে সে কথাটা তো বলা ঠিক হবে না। আমাদের কাছে মনে হয়েছে এটা এই মুহূর্তে কোনো ঝুঁকিপূর্ণ না। নির্মাণ কাজে ত্রুটি না থাকলে এমন ঘটনা ঘটার কথা নয় উল্লেখ করে নগর পরিকল্পনাবিদ বলছেন প্রয়োজন বিশদ পরীক্ষা নিরীক্ষার। উদ্বোধনের আগে এরকম একটা ফাটল হওয়া অবশ্যই এটা হয়তো কনস্ট্রাকশনে কোনো কর্মীর বা ত্রুটি ছিল আর কি, এই কারণে হয়তো এটা হয়েছে আর কি। ঝুঁকি বাড়ালো এটা বলা মুশকিল, টেস্টিংয়ের ইস্যু আছে, টেস্ট করে বলতে পারবে যে আসলে এটা ঝুঁকিপূর্ণ কি ঝুঁকিপূর্ণ। 2021 সালের সেপ্টেম্বরে হলটির নির্মাণ কাজ শুরু হয়। একাধিকবার সময়সীমা বাড়ানো হলেও কাজ শেষ হয়নি 5 বছরেও। সাইফুর রহমান রকি, সময় সংবাদ, রাজশাহী। সকালের সময় আরো থাকছে। বিপন্ন হলুদ বনের পাহাড়ি কাছিমের বাচ্চা ফুটিয়ে চট্টগ্রাম চিড়িয়াখানার চমক, ঘুরে বেড়াচ্ছে নির্ধারিত খাঁচায়। প্রথম পর্যায়ে ছাড়া হবে ফয়েজ লেকের পাহাড়ে। রংপুরের খামার মোড়ে এক হোটেল কর্মচারীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে মালিকের বিরুদ্ধে। এ ঘটনায় মূল অভিযুক্তকে গ্রেফতার করেছে মহানগর পুলিশ। পুলিশ বলছে এ ঘটনায় আরও কেউ জড়িত আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। মঙ্গলবার রাত 8:30টার দিকে রংপুর নগরীর ব্যস্ততম এলাকা খামার মোড়ে প্রকাশ্যে এক যুবককে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে স্থানীয় এক হোটেল ব্যবসায়ীর বিরুদ্ধে। স্থানীয়রা জানান হোটেলে থালা বাসন পরিষ্কার করাকে কেন্দ্র করে কথা কাটাকাটি হয় হোটেল মালিক মনু ও কর্মচারী শাওনের মধ্যে। এ সময় শাওন দোকান থেকে বেরিয়ে বাড়ির দিকে হাঁটা শুরু করলে মনু পেছন থেকে হাতুড়ি দিয়ে তার মাথায় কয়েকবার আঘাত করে। হাতুড়ির আঘাতে ঘটনাস্থলেই নিহত হন শাওন। হোটেলে আরো স্টাফ আছে, তারাও জানে না যে ওদের মধ্যে মানে কথা কাটাকাটি হয়েছে। তার রাগতে শাওন কি করছে, ফোন নিয়ে ধরে রাস্তা পার হয়ে যাবার ধরছে। এই যে পিছপাক থেকে যায় অ্যাটাক করবে, ওরও ধারণা ছিল না যে তো দিয়ে লোকটার আঘাত করছে মাথায়, গিল্লু বেড়ায় গেছে, এখন দোকানওয়ালা মনে মারছে। পরে এই ঘটনার উত্তেজনা ছড়িয়ে পড়লে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। এ সময় অভিযুক্ত হোটেল ব্যবসায়ী মিজানুর রহমান মনুকে আটক করে পুলিশ। এই ঘটনায় আমরা যেটা এখন পর্যন্ত জানতে পেরেছি যে একজনই জড়িত ছিল এবং যে মূল এবং একমাত্র অভিযুক্ত তাকে আমরা আটক করেছি, সে আমাদের হেফাজতে আছে এবং এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন এবং লাশ রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে আছে। নিহত শাওনের বাড়ি লালমনিরহাটের আদিতমারী উপজেলায়। গেল 1 বছর ধরে খামার মোড়ের ওই হোটেলে কাজ করছিলেন তিনি। সময় সংবাদ, রংপুর। মহাবিপন্ন হলুদ বর্ণের পাহাড়ি কাছিমের ডিম থেকে বাচ্চা ফুটিয়ে চমক সৃষ্টি করেছে চট্টগ্রাম চিড়িয়াখানা। একটি কিংবা দুটি নয়, 2 দফায় জন্ম নেয় মোট 8টি কাছিমের বাচ্চার সঙ্গে আরও 8টি পূর্ণবয়স্ক কাছিম এখন ঘুরে বেড়াচ্ছে চিড়িয়াখানার নির্ধারিত কাছায়। অবশ্য কিছুদিন পর জীবনযাত্রা পরীক্ষা করতে সব কাছিমের শরীরে জিপিআরএস এবং ক্যামেরা লাগিয়ে ছেড়ে দেওয়া হবে পাহাড়ি অঞ্চলে। নূরজামাল আতিকের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন কমল দে। শিকার করা ও শিকারি থেকে বাঁচার উপায় যেন শিখে গেছে মাত্র কয়েকদিন বয়সী এসব কাছিম ছানা, আর তাই নিজেকে রক্ষা করতে লুকিয়ে পড়ছে শুকনো পাতার নিচে। 120 দিন পরীক্ষা ও পর্যবেক্ষণের পর একেবারে নিজস্ব পদ্ধতিতেই ডিম থেকে 5টি বাচ্চা ফুটিয়েছে চট্টগ্রাম চিড়িয়াখানার চিকিৎসক দল। অবশ্য তাদের সংগ্রহে 60টি ডিম থাকলেও 2টি ডিম নষ্ট হয়ে গিয়েছিল। মূলত মহাবিপন্ন প্রজাতির হয় এই হলুদ বর্ণের কাছিম নিয়ে চিড়িয়াখানা কর্তৃপক্ষের আগ্রহ ছিল বেশি। আমাদের টোটাল বিভিন্ন সাইজে আমাদের বড় 8টা আছে, আর এই 8টার থেকে আমরা এই 4 বছরে আরও 8টা বাচ্চা পাইছি। বড়গুলোকে কিভাবে রিওয়াল্ডিং করা যায় নতুনভাবে, সেই পরের প্রসেস আমাদের যে সফট রিলিজ সেটা আমরা শুরু করব। পেঁপে,
শশা কিংবা শাক লতাপাতা আহারি এই কাছিমগুলোকে সার্বক্ষণিকভাবে মনিটরিং করা হচ্ছে। সদ্য ফোটা বাচ্চাগুলোর আচরণ কিংবা স্বাস্থ্যে কোনো পরিবর্তন আসছে কিনা যেমন দেখা হচ্ছে, তেমনি পূর্ণবয়স্ক কাছিমগুলিকেও রাখা হয়েছে কঠোর নজরদারির মধ্যে। 2022 সাল থেকেই এখানে চলছে হলুদ প্রজাতির এসব কাছিমের গবেষণা। একজন কেয়ারটেকার এখানে আছে এই খাঁচার সাথে, আর সাধারণত আমরাও যখনই সুযোগ পাই এখানে এসে সময় চেক করি 5টা বাচ্চায় ভালো আছে কিনা, সাথে যেগুলো বড় আছে কাছিম সেগুলো তাদের স্বাস্থ্য ভালো আছে কিনা, কোনো অ্যাবনর্মালিটিস আছে কিনা সেগুলো আমরা চেক করি। একসময় বাংলাদেশের পাহাড়ি অঞ্চল হিসেবে খ্যাত রাঙ্গামাটি, বান্দরবান এবং খাগড়াছড়ির পাশাপাশি সিলেটের লাউয়াছড়ায় দেখা মিলত বিরল প্রজাতির এই হলুদ কাছিমের, কিন্তু নানামুখী সংকটে এই প্রজাতির কাছিম বিলুপ্ত হওয়ার পথে। আর তাই চট্টগ্রাম চিড়িয়াখানায় থাকা পূর্ণবয়স্ক এবং বাচ্চা কাছিমগুলোর বংশ বিস্তারের পাশাপাশি পরীক্ষা চালানোর পরিকল্পনা নেওয়া হয়েছে। এরই অংশ হিসেবে এসব কাছিমের শরীরে সংযোজন করা হবে জিপিআরএস এবং বিশেষ ক্যামেরা। প্রথম পর্যায়ে তাদের ছাড়া হবে চিড়িয়াখানা পার্শ্ববর্তী ফয়েজ লেকের পাহাড়ে। শরীরের উপরে আমরা ট্রান্সমিটার বসাই। আমাদের চিড়িয়াখানার অভ্যন্তরে যে পাহাড় আছে সেখানে একটা নির্দিষ্ট এরিয়ার মধ্যে আমরা তাদেরকে মনিটরও করব। 1 বছর পরে হয়তো আমরা জেলা প্রশাসন এবং বন বিভাগের সহযোগিতায় এটা আমরা তাদের যে ন্যাচারাল হ্যাবিট আছে পাহাড়ে সেখানে আমরা তাদেরকে নতুন করে রিইন্ট্রোডাকশন করার আমাদের প্ল্যান আছে। স্ত্রী কাছিম প্রতিবার মাত্র 2 থেকে 4টি ডিম পারে, আর এসব কাছিমের গড়ায়ু 20 থেকে 25 বছর। পাহাড়ে পাওয়া যায় বলে এগুলো স্থানীয়ভাবে পাহাড়ি কাছিম নামেই পরিচিত। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। পরমাণু অস্ত্র তৈরির চেষ্টা করলে ইরানের উপর নরক নেমে আসবে বলে হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই সঙ্গে তেহরান ওয়াশিংটন সম্পর্ক স্বাভাবিকের দাবিও করেছেন তিনি। দ্রুতই ইরানের সঙ্গে আনুষ্ঠানিক চুক্তি ও পরবর্তী আলোচনা হবে বলে G7 সম্মেলনে আশাবাদ ব্যক্ত করেন মার্কিন প্রেসিডেন্ট। এদিন লেবানন ইস্যুতে ইসরায়েলি প্রধানমন্ত্রীর কড়া সমালোচনাও করেন ট্রাম্প। বলেন, তিনি পাশে না থাকলে ইসরায়েলের অস্তিত্ব থাকতো না। ফ্রান্সে G7 সম্মেলনে মঙ্গলবার দ্বিপক্ষীয় বৈঠকে বসেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান। এ সময় সাংবাদিকদের সামনে ইরান ইস্যুতে কথা বলেন ট্রাম্প। তেহরানের সঙ্গে ওয়াশিংটনের সম্পর্ক স্বাভাবিক হয়ে গেছে বলে দাবি করেন তিনি। ইরানের সঙ্গে শিগগিরই আনুষ্ঠানিক সমঝোতা স্মারক সই এবং পরবর্তী আলোচনা শেষ হবে বলে আশা প্রকাশ করেন ট্রাম্প। সম্পর্ক স্বাভাবিকের দাবি করলেও পরমাণু অস্ত্র তৈরির চেষ্টা করলে ইরানের ওপর নরক নেমে আসবে বলে হুঁশিয়ারিও দেন মার্কিন প্রেসিডেন্ট। ইরান কখনোই পারমাণবিক অস্ত্র পাবে না, চুক্তিতে সেটাই বলা আছে। তারা পারমাণবিক অস্ত্র কিনতে পারবে না, তৈরি করতে পারবে না, উন্নয়নও করতে পারবে না। ইরানের কাছে কোনো পারমাণবিক অস্ত্র থাকবে না। যুদ্ধ বন্ধে ইরানের সঙ্গে এরই মধ্যে ডিজিটালি সমঝোতা স্মারক সই হয়েছে যুক্তরাষ্ট্রের। শুক্রবার তা আনুষ্ঠানিকভাবে সই হওয়ার কথা রয়েছে। এরপর দুই দেশের মধ্যে শুরু হবে পরবর্তী ধাপের আলোচনা। সমঝোতা স্মারকটির মেয়াদ 60 দিন। এই সময়ের মধ্যে পরবর্তী ধাপের আলোচনা শেষ করতে হবে। শুক্রবার জেনেভায় পরমাণু কর্মসূচি নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার কথা জানিয়েছে ইরানও। G7 সম্মেলনে লেবানন ইস্যুতে ইসরায়েলি প্রধানমন্ত্রী বিনিয়ামিন নেতানিয়াহুকেও এক হাত নেন ডোনাল্ড ট্রাম্প। ট্রাম্প ইসরায়েলকে থামতে বললেও লেবাননের দক্ষিণাঞ্চলে হামলা চালায় ইসরায়েল। রোববার ইরান ইসরায়েল চুক্তি ঘোষণার পর নেতানিয়াহু বাহিনীর বিরুদ্ধে অন্তত 84 বার যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘনের অভিযোগ উঠেছে। ইসরায়েলি প্রধানমন্ত্রীর আরও দায়িত্বশীল হওয়া প্রয়োজন বলে মন্তব্য করেন ট্রাম্প। এ সময় তিনি পাশে না থাকলে ইসরায়েলের কোনো অস্তিত্ব থাকবে না বলেও সতর্ক করেন। আমাদের ছাড়া, যুক্তরাষ্ট্র ছাড়া ইসরায়েল বলে কিছু থাকতো না। আমাকে ছাড়াও ইসরায়েলও থাকতো না, কারণ আমি যা করেছি তা করার জন্য অন্য কোনো প্রেসিডেন্ট প্রস্তুত ছিল না। নেতানিয়াহুর সঙ্গে আমার সম্পর্ক খুবই ভালো ছিল, কিন্তু এখন লেবানন ইস্যুতে নেতানিয়াহুকে আরও দায়িত্বশীল আচরণ করতে হবে। এদিকে বারবার চুক্তি লঙ্ঘন করে বৈরুতে হামলা অব্যাহত থাকলে ইসরায়েলকে কঠোর জবাবের হুঁশিয়ারি দিয়েছে ইরান। রাইসা জান্নাত, সময় সংবাদ। যুক্তরাষ্ট্রের ডেলাওয়্যার অঙ্গরাজ্যে হাসপাতালে বন্দুক হামলায় একজন নিহত ও আরেকজন গুলিবিদ্ধ হয়েছেন। স্থানীয় সময় মঙ্গলবার বিকেলে উইলমিংটন হাসপাতালের ভেতরে এই গুলির ঘটনা ঘটে। স্থানীয় কর্তৃপক্ষ জানায় 500 ব্লক ওয়েস্ট 14তম স্ট্রিটের ওই হাসপাতাল ক্যাম্পাসে সম্ভাব্য সক্রিয় বন্দুকধারীর খবর পাওয়ার পর পুরো এলাকা লকডাউন করা হয়। পরে রোগী ও কর্মীদের নিরাপদে সরিয়ে নেওয়ার কার্যক্রম শুরু হয়।
পুলিশ জানায় গুলির খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান তারা। গুলিবিদ্ধ 2 ব্যক্তি হাসপাতালের কর্মী নাকি হামলার সঙ্গে জড়িত তা এখনও নিশ্চিত করা হয়নি। তাদের শারীরিক অবস্থার বিষয়েও তাৎক্ষণিক কোনো তথ্য পাওয়া যায়নি। তদন্ত চলায় স্থানীয় বাসিন্দাদের ওই এলাকা এড়িয়ে চলার অনুরোধ জানানো হয়েছে। একই সঙ্গে আশেপাশের এলাকায় অতিরিক্ত যান চলাচল ও নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। হ্যাট্রিকের শুরু জাদুকর লিওনেল মেসির বিশ্বকাপ। আলজেরিয়ার বিপক্ষে অপ্রতিরোধ্য আর্জেন্টিনা। বাংলাদেশ সহ বিশ্বজুড়ে উল্লাসে মাতোয়ারা সমর্থকরা। বিএসএফের পশ্চিম চেষ্টা ঘিরে উত্তপ্ত সীমান্ত। একের পর এক প্রতিরোধে বিজিবি, সজাগ স্থানীয়রাও। কূটনৈতিক সমাধানের তাগিদ। সংকট নিরসনে দিল্লির সদিচ্ছা জরুরি। এবং এলডিসি উত্তরণে বাজেটে নেই সুনির্দিষ্ট পরিকল্পনা। বাস্তবায়নে জোর ব্যবসায়ীদের। উত্তরণ পরবর্তী চ্যালেঞ্জ মোকাবিলায় বাস্তবমুখী উদ্যোগের দাবি। এই ছিল সকালের সময়। দর্শক, বিশ্বকাপ ফুটবলের মহাযজ্ঞ সরাসরি সম্প্রচার করছে সময় টেলিভিশন। দেখতে চোখ রাখুন সময়ের পর্দায়। আন্তর্জাতিক সময় নিয়ে আসছি কিছুক্ষণ পর। সঙ্গেই থাকুন সময়ের।